নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ফুলশয্যার আংটি। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ফুলশয্যার আংটি। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। বাসে উঠে বসেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চন্দন। অফিসে দিন 15 জন্যে ছুটির সুপারিশ করলেও বস 7টি দিন তাকে মাফ করেছেন। ওতেই যথেষ্ট। আবহাওয়া বদল করার জন্যে আর কি। বাড়ি থেকে বেরিয়ে প্রকৃতির কোলে। ঘরে থাকতে চন্দনের ভালো লাগে না। সঙ্গীতাকে সে বিয়ে করেছে বছর 5 আগে। পরিবারে বাবা মা আর স্ত্রী ছাড়া চন্দনের কেউ নেই। বাবার বিরাট বড় তামাক পাতার ব্যবসা। উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে পাতা সংগ্রহ করেন তিনি। বাবাকে এই ব্যবসাটা ধরিয়েছিল ঠাকুরদা। লক্ষ লক্ষ টাকায় বাগান কিনে মাত্র 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছিল বাবা। আর সেই ব্যবসার উন্নতি এখন ফুলে ফেপে উঠেছে। চন্দনের চাকরি করার কোনো প্রয়োজন হয় না। তবুও পৈতৃক সম্পত্তির ধার না ধরে চন্দন রীতিমতো চাকুরিজীবী। সঙ্গীতাকে নিজের পছন্দে সে বিয়ে করে নিয়ে এসেছে। পালিয়ে গিয়েছিল, কারণ সে জানে বাবা মাকে বললে তারা এই বিয়েতে রাজি হবেন না। বাবা বরাবরই নিজের সমতুল্য মানুষকে বেশি আদর করতে পছন্দ করেন। যদিও মা ওই রকম নয়। তিনি বারবার বাবাকে বলেন, শোনো, একটা সময় আমাদেরও কিন্তু ভালো অবস্থা ছিল না। বেড়ার ঘরে চন্দনকে জন্ম দিয়েছি। তুমি তারপরে কি করে যে এতটা বড়লোক হলে? শ্বশুরমশাই তোমাকে শিখিয়ে দিয়ে গেল ব্যবসা। ব্যাস, তুমি এক চান্সে লাফিয়ে। অত কথা তোমার না জানলেও চলবে। ব্যবসার মধ্যে আমি মেয়ে ছেলের মাথা ঘামানো একদম পছন্দ করি না। চন্দন ছোট্টবেলা থেকেই দেখেছে বাবা আর মায়ের মধ্যে সম্পর্কটা কেমন যেন সাপে আর নেউলে। চন্দনের আর কোনো ভাই বোন নেই। বাবার ব্যবসা উন্নতি দেখতে পেয়েছে চন্দন সেই 5 বছর বয়স থেকে। দুমাদ্দুম ঘর বাড়ি গাড়ি জায়গা জমি ফ্ল্যাট কত কি করে ফেললো বাবা কয়েক বছরের মধ্যেই। ঠাকুরদা তারপর মারা যান। হ্যাঁ, রোগে পচে গলে শরীরটা বিছানার সঙ্গে সেঁটে গিয়েছিল। পচা গন্ধ হয়ে গিয়েছিল গোটা পাড়াময়। তবুও নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই বুকটা যতক্ষণ ঢিকঢিক করছিল ততক্ষণই তাকে বাঁচানোর চেষ্টা করেছিল চন্দনের বাবা অরূপ বিশ্বাস। চন্দনের গায়ের রং খুব সুন্দর, যেন চন্দন কাঠের মতোই। দেখতেও একেবারে কামদেব। মারকাটারি চোখের চাহনি, উচ্চতাও তেমনি। সব মিলিয়ে চন্দন মোটামুটি দেবতার অবতার বলা চলে। ছোট থেকেই বাবার সঙ্গে খারাপ ব্যবহার চন্দনের মনোবৃত্তি পরিবর্তন করতে বাধ্য করেছিল। বড় হবার পরে ছেলে যখন আরো বেশি সব জানতা হলো, তখন তো বাবার সাথে উঠতে বসতে সব কথায় তার তর্ক লেগেই থাকতো। মা বিষয়টাকে সামাল দেবার অনেক প্রচেষ্টা করতেন, কিন্তু শেষমেশ শেষ রক্ষা কোনোদিনই হতো না। বাবা অনেক বড় হবার পরেও চন্দনকে থাপ্পড় চোপ্পড় মারতেন। সেই কারণেই বোধহয় বাবার সঙ্গে রাগের চোটেই ওই ব্যবসার বিষয় সম্পত্তির প্রতি এতটুকু হিড়িক নেই চন্দনের। সঙ্গীতাকে সে কলেজ থেকেই ভালোবাসত। চাকরি পাবার পরই
বিয়ে করেছিল পালিয়ে। বন্ধুর বাড়িতে ছিল দিন তিনেক। বিষয়টা মিডিয়া পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। প্রখ্যাত ব্যবসাদার অরূপ বিশ্বাসের একমাত্র পুত্র চন্দন বিশ্বাস একটি রিক্সা চালকের মেয়েকে বিয়ে করে পালিয়ে গিয়েছে এবং মেনেও নেয়নি। এমন অনেক কিছু কথা সাংবাদিকরা ছড়াতে বেশি পছন্দ করে। শেষ পর্যন্ত অপমানকে গ্রহণ না করতে পেরে বৌমাকে একেবারে হাজার হাজার লোক খাইয়ে সসম্মানে শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি, যদিও আজ পর্যন্ত তাকে মেনে নিতে পারেননি। সঙ্গীতা আপ্রাণ চেষ্টা করে শ্বশুরের মন জুগিয়ে চলতে। শাশুড়ি মা তো প্রথম দর্শনেই ঘায়েল। সঙ্গীতার সুন্দর চেহারা, লক্ষ্মীমন্ত মুখশ্রী শাশুড়ি মাকে তৃপ্ত করেছিল। তিনি বলেছিলেন, আমার ছেলের কিন্তু পছন্দ আছে। কি বলো? জাত পাত দেখে তো বিয়ে করতে হয়, তাছাড়া বিয়ে সবসময় সমানে সমানে করতে হয়, বুঝলে? নিচু জাতের মেয়ে, তার উপরে ভিখারি ঘরের। কথাটা খুব গায়ে লেগেছিল সঙ্গীতার। তর্ক করার জন্য মুখে উঠলেও চন্দন হাত দুটো চেপে ওকে চুপ করিয়ে দিয়েছিল। বৌমাকে বাড়িতে তোলার পরই পরপর অনেকগুলো দিন একটানা অনুষ্ঠান চলে। বৌমার বাবা মাকে সবার সামনে বড়লোক দেখানোর জন্যে উনি নিজে পছন্দ করে গয়না এবং জামা কাপড় পাঠিয়েছিলেন, কিন্তু ওনারা কেউ সেগুলো পরেননি। গরিব হলেও ওনাদের আত্মসম্মানে লেগেছিল বিষয়টা। সঙ্গীতার সঙ্গে সেই থেকেই বাবা মার সম্পর্কটা খুব একটা ভালো নয়। মানে মা বাবাই ইচ্ছাকৃত মেয়ের সঙ্গে দেখা করতে আসে না, লজ্জায়। সঙ্গীতা এই জন্য নিজেকে বড্ড বেশি দোষারোপ করে। বিয়ে হওয়ার পরে ভালোই চলছিল সঙ্গীতার সংসার। দিন কয়েক পর সে হানিমুন করতে যায় ইউরোপ। শ্বশুরমশাই সব বন্দোবস্ত করে দিয়েছিল। চন্দন গিয়েও ছিল, বাবার ওপরে অভিমান ভুলে গিয়ে। বাবা তো বিয়েটা শেষ পর্যন্ত মেনেই নিয়েছে, কিন্তু হানিমুন থেকে ঘুরে আসার মাসখানেকের মাথায় তারা জানতে চেয়েছিল সঙ্গীতা পোয়াতি হয়েছে কিনা। এখনো পর্যন্ত সন্তান নেবার মতো কোনো মানসিকতা ওদের জন্মায়নি। তাই হেসেই সঙ্গীতা বলেছিল, বাবা এখনই আমাদের পরিবার পরিকল্পনার প্ল্যান নেই, আগে একটু ঘুরে নি। হ্যাঁ, আর আমার সম্পত্তি ধ্বংস করো, এই তো? শোনো বৌমা, আমার কিন্তু নাতিই চাই। নাতনি ফাতনি কিন্তু চলবে না। একটা সুন্দরী দেখে, সুস্ত্রী দেখে নাতি। কিন্তু বাবা পেটের মধ্যে কি আছে আমি কি করে বুঝবো? আমি ওসব কিচ্ছু জানি না, আমি ঠিক দেখে নেব তোমার পরীক্ষা করিয়ে। সঙ্গীতা চুপ। চন্দন অফিস থেকে বাড়ি আসার পরে তাকে সব কথা খুলে বলতেই সে তেতে উঠেছিল। পারলে তখনই বাবার কাছে গিয়ে ঝগড়াঝাটি করে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। সঙ্গীতা বলেছিল, ছাড়ো না, এখনই কেন এসব করছো? তাছাড়া এখনই তো আমরা বেবি প্ল্যানিং করছি না, সবে বিয়ে হয়েছে, এখনই ওসব কি জন্যে? কয়েকদিন সংসার করি, একটু ঘোরাফেরা করি, তারপর না হয়। চন্দন সঙ্গীতাকে কাছে টেনে বলেছিল, তোমার খারাপ লাগে না বাবা তোমাকে এইভাবে অপমান করে? আরে না না, বয়স্ক মানুষ সবসময় শিশু তুল্য হয়, আমি কেন খামোখা খারাপ ভাবতে যাবো ওনাকে, বলো তো? এরপরে একটা একটা করে দিন, মাস, বছর কেটে গিয়েছে, সঙ্গীতা প্রেগনেন্ট হয়নি। আর সেই কারণে আরো বেশি রাগ হয়েছিল অরূপ বিশ্বাসের। খেতে বসে বৌমার মুখ দর্শন করতেন না, কুলোটা বাঁজা এইসব বলতেন। শেষমেশ বাবার অমন রুদ্রমূর্তি দেখে সঙ্গীতাকে বাঁচানো যাবে না ভেবে ডক্টরের সঙ্গে কথা বলেছিল চন্দন। দুইজনকে চিকিৎসা করার পর ডক্টর নিশ্চিন্ত হয়ে জানিয়ে দিয়েছে, সরি চন্দন, তোমার স্ত্রীর ওভারিতে যথেষ্ট প্রবলেম রয়েছে। অপারেশন করার পরে বাচ্চা আসার চান্স 100%-এর মধ্যে 98% কম। এবার বাকি 2%-এর মধ্যে সবটাই ওপরওয়ালার হাতে। বুঝতেই পারছো, চেষ্টা তুমি চালিয়ে যেতেই পারো, কিন্তু হাতেও ফল পাবে কিনা তাতে সন্দেহ আছে। কথাটা শুনেই মনটা চন্দনের একেবারে খারাপ হয়ে গিয়েছিল। সে বিষণ্ণ মুখে পুরো ব্যাপারটা যখন সঙ্গীতাকে জানায়, সঙ্গীতা কান্নায় ভেঙে পড়ে, বলে, তুমি আরেকটা বিয়ে করো, এ বোধহয় তোমাকে পালিয়ে বিয়ে করার ফল। আসলে বাবা মার আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজ সম্পন্ন করতে হয়।
আমি তো ওটা করিনি, পাপ করেছি, অনেক বড় পাপ করেছি। মা বাবা আমাকে পছন্দ করে না, সেই কারণেই বোধহয়। বাজে কথা বন্ধ করো। এই কথা বাবা মাকে বলতেই হবে না, তুমি চেপে যাও। আরও কয়েকটা বছর যাক, আমি একটা উল্টোপাল্টা রিপোর্ট এনে বাবার হাতে ঠিক ধরিয়ে দেবো। বলবো যত প্রবলেম তার ছেলের, আর ছেলের প্রবলেম হলে ওই মিডিয়ার ভয়ে বাবা কখনোই তোমার নামটা কারো সামনে আনবে না, কারণ কেঁচো করতে গেলে কেউটে বেরিয়ে যাবে তো। তুমি এটা করতে পারো না, তুমি তোমার বাবা মার একমাত্র অবলম্বন, তাদেরকে ঠকিয়ে তুমি সুখী থাকতে পারবে বলো? আমার সুখ তোমার তোমার মধ্যে। কথাটা বলেছিল চন্দন। সঙ্গীতার চোখে জল চলে এসেছিল, সে জড়িয়ে ধরে কান্না করেছিল চন্দনকে। বলেছিল, কেন বলো তো, কেন, কি পাপ করেছি যার জন্য ভগবান এত বড় শাস্তি দেবে? পাপ না, পুণ্য করেছি বলো। আমরা রিল্যাক্সে সারা পৃথিবী ভ্রমণ করব, আর আমার বাবা যতটুকু রেখে যাচ্ছে সব তো আমারই, যদিও আমার ওর ওপরে এতটুকু লোভ নেই। ওই সবটা আমি আশ্রমে দান করে দেব। এর থেকে পুণ্য কাজ আর কি আছে বলো তো? অনাথ আশ্রমে কত শিশু পড়ে রয়েছে, জন্মের পরে বাবা মা ছুঁড়ে ফেলে দিয়ে যায়। তাদের তো মা বাবা নেই, তাদেরকেই না হয় আমরা সারা জীবন বসে বসে খাওয়াবো। দেখবো আমার বাবার যা সম্পত্তি আছে আমার 7 পুরুষ বসে খাবে। সঙ্গীতা ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। কিন্তু কিভাবে যেন ডক্টর রেড্ডির কথাগুলো জানতে পেরে যায় বাড়ির লোক। এরপরেই তো বাবার সঙ্গে প্রবল অশান্তি হয়। খাবার টেবিলে বসে উনি স্পষ্ট জানিয়ে দিলেন, ডক্টর রেড্ডির সাথে আমার কথা হয়েছে। উনি বললেন যে বৌমার নাকি শরীরে প্রবলেম আছে। কোন ডক্টর? ডক্টর পি রেড্ডি, নাম শোনোনি? বিখ্যাত গাইনোকোলজিস্ট। উনি তো আমার রেকমেন্ডেই তোমার স্ত্রীকে দেখাশোনা করেছিল। মানে তোমরা সেই দিন যখন পরিবার প্ল্যানিং করছিলে তখন তোমাদের ঘরের পাশ থেকেই। বাবা, তোমার লজ্জা করে না? তুমি তোমার ছেলে বউয়ের কথা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছ? আর সহ্য করতে পারেননি সোমা দেবী। উনি বলে বসলেন, তোর বাবা তোদের ঘরে স্পিকার বসিয়েছে, যে স্পিকারের ধ্বনি তোর বাবার ঘরে স্পষ্ট শোনা যায়। তোরা কখন কথা বলিস আর কি কি করিস, ছি, লজ্জা করে না? বয়স যত বাড়ছে তত অসভ্য তৈরি হচ্ছে এই লোকটা। শোনো সোমা, তোমার সঙ্গে এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমার একটা সুস্থ সবল নাতি দরকার। আমার এই কোটি টাকার সম্পত্তি ভোগ করবে কে? ছেলে যখন বিয়ে করেই ফেলেছে তখন আমাকেই তো সবটা দেখতে হবে নাকি? তার উপরে মিডিয়ার 7 কান হয়ে গিয়েছে। এখন চট করে তো বৌমাকে আমি উড়িয়েও দিতে পারবো না। বাবা, হ্যাঁ ঠিকই বলছি, কাজে লেগে পড়ো। আর ডক্টর পি রেড্ডি যা বলেছে ওগুলো কি সব সত্যি? যদিও তোমাদের কথা আমি স্পষ্ট শুনতে পাইনি, সবটাই অস্পষ্ট। অসুবিধাটা কার, বৌমার না তোমার? চট করে চন্দন বলে, আমার প্রবলেম স্পার্মে। কোনো অসুবিধা আছে তোমার? ডাক্তার দেখাও। এইসব অসুখ এখন কোনো অসুখই না, ভালো ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি কি আমাদের সুখে থাকতে দেবে না? সুখেই তো থাকতে দিয়েছি, আর সেই কারণে তো বিয়েটা মেনেও নিয়েছি। আমি জাস্ট চাই একটা নাতি, সুস্থ সবল, ব্যাস। আমাকে দিয়ে দাও, আমি আমার মতো করে বড় করব। হ্যাঁ, আর তোমার মতো একটা অসভ্য জানোয়ার তৈরি করবে। যদি আমি অসভ্য জানোয়ার তৈরি করেই থাকি তাহলে তোমাকেও তাই করেছি। চন্দন খুব রেগে গিয়েছিল, আরো কিছু বলতে গিয়েছিল, কিন্তু সঙ্গীতা ওর হাত ধরে ওকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। এর পরপরই চন্দন যখন অফিসে যায় ওর মন খারাপ, মন মরা। চন্দনের খুব কাছের বন্ধু সোমনাথ। কিরে, মন খারাপ? আর বলিস না, বাড়িতে রেগুলার অশান্তি। সঙ্গীতার বাচ্চা কেন হচ্ছে না ওই নিয়ে বাবা পড়েছে। ওনার এখন নাতি দরকার। আর তুই বলতো ভাই, পেটের ভেতরে কি বড় হচ্ছে কেউ বুঝতে পারে? আর তার উপরে ডক্টর পি রেড্ডি সঙ্গীতাকে চেক আপ করে বলেছে ওর মা হওয়ার চান্স 100%-এর মধ্যে 98%ই কম। বলিস কি? হ্যাঁ, ওর ওভারিতে যথেষ্ট প্রবলেম রয়েছে। মানে বাচ্চা হওয়ার আগে অপারেশন করতেই হবে, মাস্ট। কিন্তু অপারেশন হওয়ার পরেও যে হবে কিনা এর মাত্র 2% চান্স। বোঝ তাহলে আমি কিভাবে রিস্ক নিই। এসব কথা কি তোর ফ্যামিলির লোক জানে? জানে বলতে, বাবা অসভ্যের মতো আমার ঘরের মধ্যে স্পিকার বসিয়ে রেখেছে গোপন, যাতে বাবার ঘরে আমাদের ঘরের কথাবার্তা সব শোনা যায়। বলিস কি রে, কথাবার্তা কেন, অন্য কিছু হতো। তা তুই ভাব কিরকম অসভ্য একটা বাবা। সত্যি তোর বাবার মাথাটা খারাপ হয়ে গেছে। বাবার মাথা প্রথম থেকেই খারাপ। সঙ্গীতাকে তো কোনোদিন মানতেই পারলো না। উঠতে বসতে ওর খুঁ ধরার চেষ্টা করে। মেয়েটা সবসময় চেষ্টা করে মানিয়ে গুছিয়ে চলতে, জানিস তো।
মা কিন্তু বিষয়বস্তুটাকে মেনে নিয়েছে, বাবা এখনো পর্যন্ত মানতে পারলো না। আমার মনে হয় তোর বাবার পছন্দের কোনো পাত্রী ছিল, তুই বিয়ে করিসনি, এই কারণেই বোধহয় এত রাগ। কি জানি রে, বলতে পারবো না। যদিও বাবাকে সেটা বলার সুযোগ আমি কোনো দিন দিইনি। কলেজ থেকেই তো সঙ্গীতাকে খুব ভালোবাসতাম, চাকরি পাবার পরই বিয়েটা করে ফেলি পালিয়ে। বাবা তো মিডিয়ার ভয়ে আমাদেরকে মেনে নেয়। পুরো ব্যাপারটা শোনার পরে সোমনাথ বলে, শোন, তোর তো বাড়ি থাকতে ইচ্ছে করছে না, তুই একটা কাজ কর ভাই, তুই ভুটানে ঘুরে আয়। ভুটান? হ্যাঁ, ওখানে একটা গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম। ওই গ্রামে বেশ কটা দিন থেকে আয়, তোর মনটা ভালো লাগবে। কিন্তু টিকিট আরে আমি বুক করে দিচ্ছি তোর নামে। সঙ্গীতাকে নিয়ে যাস না, তুই একা কাটিয়ে আয়। কেন বলতো? ওকে নেবো না কেন? আরে ওকে নিলে তো বাড়িতে সন্দেহ হবে। তুই বলবি অফিসের কাজে যাচ্ছিস, কিন্তু বসকে সামলানোর দায়িত্ব আমার। তুই লেখ না একটা চিঠি লেখ, তাতে লেখ বসকে তুই পারিবারিক দিক থেকে ডিপ্রেশনে ভুগছিস এবং তোর স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে চাস। দিন 15 আবেদনপত্র লেখ, আর উইমেরে কেটে বোধহয় 7 দিন দেবে। তুই আমার সঙ্গ দিচ্ছিস, তাছাড়া কি করবো বল? বন্ধু বিপদে পড়লে তো বন্ধুই উপকারে লাগে। সঙ্গে সঙ্গে চন্দন বলে, থ্যাঙ্কস ইয়ার, তোর এই বিষয়টা কিন্তু আমি একেবারে মাথাতে কারিয়েই দেখিনি। এরপর ঠিক দিন 7 মাথায় ফোন করে সোমনাথ চন্দনকে বলে, তোর টিকিট বুক হয়ে গিয়েছে। শোন, গিয়ে ওখানে দিব্যি থাকতে পারবি। আর ওখানকার কংক্রিটের জঙ্গল অতিথিদের বাসা, বুঝতে পারলি? হেসে দেয় সে, বলে, কিন্তু আমাকে তো বললি নে, আমি যাবোটা কোথায়? শিলিগুড়ি পেরিয়ে তিস্তার ধার ঘেঁষে কর্পোরেশন ব্রিজ হয়ে মালবাজার, তারপর চালসা পেরিয়ে চাপড়ামারি অভয়ারণ্যের বুকে, সেইখানে যাবি। ওইখানে মহাকালের রাজত্ব, বুঝলি? তারপর উকি ঝুঁকি মারবি, দেখবি জঙ্গল রয়েছে, খুব সুন্দর জঙ্গল। জাল ঢাকার তীরে ছোট্ট একটা জনপদ, নাম ঝালাং। ওইখানকার মাটি কিন্তু অবশ্যই ছুঁয়ে দেখবি, তোর ভালো লাগবে। আর ওই ঝালাং থেকেই মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে একটা গ্রাম, বোঁদে। কি? হ্যাঁ, হয়তো কালিম্পং জেলা, যার অন্যদিকে প্রতিবেশী ভুটান অবস্থান করছে। আশা করি তোর ভালো লাগবে। পাহাড়ের কোলে ছোট্ট একটা সুন্দর গ্রামের মতো। পরিবেশের বর্ণনা শুনেই ভালো লেগে যায় চন্দনের। বলে, তাহলে কি শীতের জামা কাপড় নেবো নাকি? তুই একটা নিতে পারিস, তবে আহামরি শীতের মতো কিছু নিতে হবে না। তোর জন্যে যেই হোটেলটা বুক করেছি সেখানে সব রকম ব্যবস্থাই আছে। তোর এই উপকার যে আমি কি করে ভুলবো সোমনাথ? গুরু, আবহাওয়া বদল করে আয়, মন প্রাণ সব ভালো হয়ে যাবে। সোমনাথের প্রস্তাবটা বাড়িতে এসে বলার সঙ্গে সঙ্গে সঙ্গীতা বলে, আমিও তাই ভাবছিলাম, তুমি বরং কটা দিন বেরিয়ে এসো। তোমার একা লাগবে না? সে তো লাগবেই, তুমি ছাড়া তো আমার একাই লাগে সবসময়, কিন্তু আবহাওয়া বদলটাও করা দরকার। আমি তো না হয় বাড়িতে থেকে মায়ের সঙ্গে দুটো কথাবার্তা বলে একটু টিভি দেখে মনটাকে হালকা করতে পারি। তুমি তো সেটাও পারো না। বাড়িতে আসলেই বাবার সঙ্গে অশান্তি শুরু হয়ে যায়, আর প্রত্যেক দিনের অশান্তি। বাবা তো রীতিমতো এখন জেদ চেপে বসেই রয়েছেন। 1 বছরের মধ্যেই নাতির মুকুনি দেখবেন। 2 দিন পরে চন্দন বেরিয়ে পড়ে বোঁদে গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ, গাড়িটা ছুটে চলেছে। এলাচ বাগানে ঘেরা পাহাড়ের কোলে ছোট্ট একটা বাড়ি, চাদরে মুড়ে আসা। পাশেই রয়েছে একটা সুন্দর হোটেল। এই হোটেলটায় প্রত্যেকটি মানুষ অতিথিদের আপ্যায়ন করার জন্যে ওয়েলকাম ধ্বনি করছে। বুক ভরে নিঃশ্বাস নিল চন্দন। কতদিন পর আজ একটু ঘুরতে বেরিয়েছে সে। এইখানকার প্রাকৃতিক পরিবেশ শরীরকে অর্ধেক আগেই ভালো করে দেয়। পাহাড়ের নীরবতায় পাহাড়ি মানুষগুলোর গান, তার উপরে চন্দনের ভালো লাগা গানের টান, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার হয়ে গিয়েছে। এখানে আসার পর ফোন করেছে সে সঙ্গীতাকে, বাড়িতে ফোন করেছে মাকে, জানিয়েছে বিজনেসের একটা বিশেষ কাজে তাকে ভুটানে আসতে হয়েছে। বাবাও পাশ থেকে সাইকারি কাটছিল, কিন্তু কথা বলার প্রয়োজন বোধ করেনি চন্দন। ফ্রেশ হয়ে সে ব্যালকনিতে আসে। যেই হোটেলটা সোমনাথ বুক করে দিয়েছে সেই হোটেলটা ভীষণ সুন্দর,
ছিমছাম জায়গা, কোথায় শহরের কোলাহল আর কোথায় পাহাড়ি এলাকার নিঝুম জায়গা। চাঁদের আলো ঝিকমিক করছে। মধ্য গগনের চাঁদ যেন নিজেকেই নিজে খুঁজে পাচ্ছে না চন্দন। ইস, এমন একটা পরিবেশের মাঝখানে সঙ্গীতাকে যদি পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। নেক্সট টাইম যখন আসবে তখন অবশ্যই সঙ্গীতাকে সঙ্গে করে নিয়ে আসবে, মনে মনে ভাবে চন্দন। রাত হতেই হোটেলে যায় সে খাবার খেতে। খাবার দাবার খেয়ে ভাবে একটু ঘুরে আসবে, একটু রাতের দৃশ্য দেখবে। আচ্ছা, এখানে জঙ্গলে রাত্রেবেলা কোনো ভয় নেই তো? नहीं साहब, यहाँ पर कुछ भय नहीं है। কোনো জঙ্গলি জন্তু জানোয়ার? वो तो है, आप साथ में मुझे ले चलिए ना। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। হোটেলের ওয়েটার বয় আসার পর থেকেই চন্দনের সাথে বেশ ভালো ভাব জমিয়েছে। শুধু চন্দন কেন, এখানকার প্রত্যেকটি মানুষকে যথেষ্ট আতিথেয়তার সাথে আপ্যায়ন করছে ছেলেটি। তোমার তোমার নামটা যেন কি? আমার নাম শঙ্করিয়া। বাহ, নামটা তো বেশ সুন্দর। তা খাওয়া দাওয়া করে বেরোই? চালিয়ে চালিয়ে। রাতে তৃপ্তি করে খেয়ে একটা ঢেঁকুর তুলে চন্দন মোবাইল ফোন, টর্চ আর একটা ছোট্ট জলের বোতল নিয়ে বেরোয়। সঙ্গে সঙ্গে শঙ্করিয়াকেও নিয়ে যায়। এবড়ো খেবড়ো পথ দিয়ে হাঁটতে হাঁটতে চাঁদের আলোয় গোটা শরীরে মাখতে মাখতে আলাদা একটা তৃপ্তি বোধ হচ্ছে ওর। এই জায়গাটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে সারা জীবন এখানে থেকেই যাই। हाँ साहब, जो भी लोग यहाँ पर आता है वही ये बात कहता है। अच्छा, गान गाइছে কে? গানা? मुझे तो कुछ सुनाई नहीं दे रहा। हाँ, একটা সুন্দর গানের শব্দ আসছে। आपको आपको जरूर गलतफहमी होगा साहब। না না না, গলতফহমি নয়। তুমি এক কাজ করো, তুমি বরং হোটেলে ফিরে যাও, আমি আমার মতো করে একটু ঘুরে দেখি। नहीं नहीं জায়গা হ্যাঁ, आप परेशान हो जाओगे। আরে কিচ্ছু হবে না, গুগলে ম্যাপ আছে তো, খুঁজে ঠিক বার করতে পারবো। आप होटल में लौट सकेंगे? আরে হ্যাঁ হ্যাঁ, ফিরতে পারবো, তুমি যাও না। শঙ্করিয়াকে নিশ্চিন্ত করে পাঠিয়ে দেয় চন্দন। এই লোকটা সঙ্গে থাকলে প্রাকৃতিক পরিবেশটাকে গ্রহণ করা যাবে না। কোথা থেকে যেন একটা সুন্দর মিষ্টি সুর ভেসে আসছে। নদীর পাড় দিয়ে জলের ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে ওই মিষ্টি গানের সুরটা আরো বেশি ভাসিয়ে দিচ্ছে চন্দনকে। সেই সুরের প্রতিধ্বনি শুনতে শুনতেই চন্দন এগিয়ে যায়। নদীর পাড়ে ছোট্ট একটা ঘর, ঠিক যেরকম পাহাড়ি এলাকার ঘরগুলো হয়ে থাকে। ঘরের ভেতরে লণ্ঠন জ্বলছে, আর সেই ঘর থেকেই চন্দন নিশ্চিত গানের প্রতিধ্বনি ভেসে আসছে। প্রথমে ভয় হচ্ছিল, তারপর সাহস করে চন্দন সেই ঘরের দরজার সামনে গিয়ে 2-3 বার টোকা মারে। আর টোকা মারার পরই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে প্রতিমার মতো সুন্দরী একটি পাহাড়ি কন্যা। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে এইখানকার স্থানীয়। মুখের গড়নটাও অনেকটা নেপালিদের মতো, তবে সুন্দরী। ফর্সা টুকটুকে গায়ের রং, মাথার ভর্তি চুল, মাথার মধ্যে উঁচু করে খোঁপা বাঁধা, মাঝখানে একটা কাঁটা যুক্ত করা। পরনের পোশাকের মধ্যেও রয়েছে পাহাড়ি পোশাকের ছাপ। আপ কন? মেয়েটি জিজ্ঞেস করে। আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। আসলে খুব সুন্দর একটা গানের শব্দ আসছিল। আপ বাঙালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ঘুরতে এসেছি। হো, আইয়ে। না 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 না, আমি ঘরে যাব না, ঘরে যাব না, আসলে বুঝতে পারিনি তাই। আইয়ে না। অনেক অনুরোধ করার পরে চন্দন মেয়েটির ঘরে ঢোকে। ছোট্ট একটা 1 চালার ঘর। এখানে বিছানাপত্র পাতা নেই, মেঝেতেই বোধহয় এরা শোয়। রান্নাঘর রয়েছে। আপনি এই ঘরে একাই থাকেন? नहीं नहीं, मेरा बापूजी मेरे साथ रहते हैं, वो काम पर गए हैं। এত রাতে কাজ করতে? हाँ, वो होटल में सफाई का काम करते हैं, टॉयलेट। ও আচ্ছা আচ্ছা, কোন হোটেলের? নীলরাঙা। আরে ওই হোটেলেই তো আমি উঠেছি। তা তো সরি, আমি তোমাকে তুমি সম্বোধন করে ফেলেছি। ঠিক আছে, তাতে কিছু বাত नहीं। তুমি বাংলা বলতে পারো? थोड़ी थोड़ी। यहाँ पर बहुत लोग आते हैं, उनसे
मेरा मुलाकात हुआ था, इसलिए थोड़ी थोड़ी बांग्ला मुझे आती है। বাবা, ভালোই হলো। আমার আবার হিন্দিতে বড্ড প্রবলেম তো, তাই এক কথায় দু কথায় দুইজনে মিলে অনেকক্ষণ গল্প করে। আর চন্দন মেয়েটিকে আপাত মস্তক চাক্ষুষ দর্শন করে। মেয়েটি ভীষণ সুন্দরী। চন্দনের দেখা মেয়েদের মধ্যে সব থেকে বেশি শ্রেষ্ঠ। সঙ্গীতার সৌন্দর্যের কাছে কিচ্ছু না। মা যদি একে দেখতো তাহলে কি না বলতো। একেবারে আকাশের চাঁদ যেন মাটিতে এসে আশ্রয় নিয়েছে। কত রাত অবধি চন্দন গল্প করেছে জানে না। তবে যখন বুঝতে পারলো এইবার হোটেলে ফেরার কথা, তখন মনে হলো আরেকটু সময়টা কাটিয়ে গেলে ভালো হতো না। ইতিমধ্যে বেশ কয়েকবার সঙ্গীতা ফোন করেছে, চন্দন দেখেছে, তবুও রিসিভ করতে ইচ্ছে করেনি। মেয়েটির কণ্ঠ ভীষণ সুন্দর, জাদুকরি মার্কা। কণ্ঠের আকর্ষণেই যেন ভেসে যাচ্ছে চন্দন এখানকার বয়ে চলা নদীর স্রোতের মতো। আমি এবার উঠি, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। हाँ, তোমার তো বাবা এখনো এলো না। आ जाएंगे, आप थोड़ी देर और बैठिए ना। आपके साथ बात करने में मुझे बहुत खुशी मिल रही है। আমারও খুব ভালো লাগছে। অচেনা জায়গায় এসে এমন কারোর সঙ্গে আলাপ হলে থাকতে কোনো অসুবিধে হয় না। দিন সাতেকের জন্য আছি, বুঝলে? আমি ঠিক আবার আসবো। जी जरूर आइएगा, বলে মেয়েটি। চন্দন ফুরফুরে মন নিয়ে ওই কুঠি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং গুগলের ম্যাপ দেখে দেখে নির্দিষ্ট হোটেলে গিয়ে পৌঁছয়। হে কি শঙ্করিয়া, এখনো ঘুমোওনি? नहीं साहब, यहाँ पर एक रूल है। আচ্ছা আচ্ছা, তুমি রুল ফলো করছিলে। সকলে ফিরেছে কিনা? হ্যাঁ, আরে ফিরে এসেছি, হারিয়ে যাব না, বুঝলে? শঙ্করিয়ার ঘাড়ে একটা চাপড় মারে চন্দন, তারপর ওর ঘরের ভেতরে চলে যায়। শঙ্করিয়ার ফোনটা হঠাৎ করে বেজে ওঠে আর ফোন কানে দিয়ে এসে হোটেলের বাইরে চলে যায়। সেটা লক্ষ্য করে চন্দন, ভাবে হয়তো বাড়ি থেকে কেউ ফোন করেছে, তাই কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেল। ঘড়িতে দেখে রাত প্রায় 11টা বাজে। এতটা সময় সে কাটিয়েছে মেয়েটির সঙ্গে। বাবা, ওর কাছে যেন সময়টাও নদীর স্রোতের মতোই অতিবাহিত হয়ে গিয়েছে। রাত্রেবেলা চন্দন স্বপ্ন দেখে মেয়েটির সঙ্গে সংসার বেঁধেছে। ছোট্ট ফুটফুটে দুটো সন্তান হয়েছে তার, একটি ছেলে একটি মেয়ে। দেখতে পুরো নেপালি। কতই না ভালো হতো যদি পাহাড়ের কোলে আরেকটা সংসার। না, সঙ্গীতার সঙ্গে এত বড় বেইমানিও করতে পারবে না। সঙ্গীতা ওকে ভরসা করে ওর হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। এখন যদি এইখানকার মেয়েকে বিয়ে করে সে রাখে, তাহলে এর থেকে বড় বেইমানি আর কি হতে পারে। পরের দিন একটু বেলা করেই চন্দন ঘুম থেকে ওঠে। সোমনাথ ফোন করেছে, জিজ্ঞেস করেছে, কিরে কেমন লাগছে? ব্যাপক। তোকে যে কি বলে থ্যাংক ইউ দেব, রীতিমতো মাইন্ড ঝরঝরে হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে ছুটতে গিয়ে কলকাতায় কাজ নিয়ে বসে পড়ি। আরে ভাই না, তোর এখনই আসতে হবে না। তুই আরো কদিন রেস্ট নে, ঘোর ফের, তারপর। এখানকার কাজ আমি ঠিক সামলে নিয়েছি। আরে বস তো জানে তুই সঙ্গীতাকে নিয়ে ঘুরতে গিয়েছিস। ভাগ্যিস সেই দিন দেখা হয়ে গিয়েছিল কাকুর সঙ্গে, আমিও বেফাস বলে ফেলিনি। একদিনের মধ্যে এত কাণ্ড ঘটিয়ে ফেললি, বলে চন্দন। সবাই তো একদিন এলাম রে, সামলা, বাকি 6টা দিন সামলা। মনটা বুঝি খুব ফুরফুরে, ভীষণ ফুরফুরে, দারুণ লাগছে। তোকে সঙ্গে করে নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, আমি তো সঙ্গে করে এক হোটেলে থাকি, তারপর তুই তোর বউ ভেবে আমাকে করে দিস। চুপ কর। ফোনটা রেখে দেয়। তারপর চন্দন উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। শঙ্করিয়া এসেছে গরম গরম কফি নিয়ে। শঙ্করিয়া, রাতে ঘুমাও না নাকি? आप ये सवाल क्यों कर रहे हैं साहब? চোখ মুখ দেখে মনে হচ্ছে চোখের তলায় কালি পড়ে গিয়েছে। এ কি, মনে হচ্ছে জামা কাপড়ও পাল্টাওনি। হেসে দেয় শঙ্করিয়া, বলে, আমার ফ্যামিলি এখানে থাকে না, কলকাতায় থাকে। হ্যাঁ, তাই? তুমি কলকাতার ছেলে? ওই দেখে তো মনেই হচ্ছে না। ওখানকার মেয়ে আমি বিয়ে করেছি, তাই। বাহ, ভালো তো বাংলাও বলতে পারো, বলে চট করে চন্দন। हाँ साहब, ওখানকার মেয়েকে भगा के लेकर मैंने शादी किया था, तो उसको वहाँ बड़ी भाड़ा बाड़ी में। ও আচ্ছা, ওখানে ভাড়া বাড়িতে দেখে এসেছো? हाँ, এইখানে কি আছে? यहाँ पर मेरा
पैतृक निवास है। ও, বাড়িতে মেনে নেয়নি? नहीं, অসুবিধা হয় না? थोड़ा थोड़ा। দুপুরের খাবার খায় চন্দন, সকালটা কোথাও বেরোয় না। সারাদিন মোবাইলে ইন্টারনেট ঘেটে ঘেটে এইখানে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সবটা চেক আউট করেছে। আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার কোথাও ওই সুন্দরী মেয়েটিকে পাওয়া যায় কিনা সেটাও দেখেছে। কিন্তু মেয়েটার নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি। অতটা সময় ওখানে কাটিয়ে এসেও এত বড় মূর্খামির পরিচয় দিল। নিজের মনকে নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে করছে চন্দনের। আজকে আরেকবার সময় সুযোগ পেলে ওই রাতেই যেতে হবে। মেয়েটি রাতে একা থাকে, ওর বাবা বোধহয় সারাদিন ওর সঙ্গে থাকে। রাত্রেবেলায় বাসন মাজা, টয়লেট পরিষ্কার করার কাজ এগুলো করে। মেয়েটি খুব সুন্দরী এবং টানছে এইখানকার পাহাড়ি নদীর মতো চন্দনকে। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, সন্ধে গড়িয়ে কখন রাত হবে মনটা উতলা। সঙ্গীতার সঙ্গে একবার কথা হয়েছে, এইখানে এসে যেন ফ্যামিলির কথা জিজ্ঞেস করতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে সারা জীবন যদি এইখানে আটকে থাকা যায় তাহলে ভীষণ ভালো হয়। রাত্রে ঠিক খাওয়া দাওয়ার পর কাউকে না জানিয়েই মোবাইল ফোনটাও বাড়িতে রেখে একাই বেরিয়ে যায় চন্দন হোটেল রুমে তালা বন্ধ করে। যদিও ডুপ্লিকেট চাবি আরেকটা আছে ম্যানেজারের কাছে, কোনো রকমে যদি চাবিটা হারিয়ে যায় তাই। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় আবার সেই নদীর পাড়ের ছোট্ট ওই কুঠিটার কাছে। আজ আর গানের ধ্বনি ভেসে আসছে না, তবে লাইট জ্বলছে ঘরে। তিনবার ঠকঠক করার পর দরজা খুলে ওই সুন্দরী প্রতিমা মেয়েটি বাইরে বেরিয়ে আসে। আইয়ে। তুমি বুঝি আমার জন্য ওয়েট করছিলে? হ্যাঁ, কি করে বুঝলে আমি আসবো? মুঝে সব পাতা হ্যায়। হাসি মুখে বলল মেয়েটি, মুক্তোর মতো ঝকঝকে দাঁত, মুখের ভেতর থেকে যেন এলাচের গন্ধ ভেসে আসছে। চন্দন ঘরে গিয়ে বসে। মেয়েটি ওকে একটা তরল পানীয় খাওয়ায়। বাহ, বেশ ভালো খেতে তো। ইয়ে তারই হ্যাঁ। তারি? তারিতে এরকম টেস্ট হয় না, যদিও বাবা জন্মে কোনোদিন খাইনি। একটু ঝাঁঝালো, তবে বোটকা মোটকা গন্ধ হয় শুনেছি। ये वो तारी नहीं, তাহলে এটা কি? ये पहाड़ी तारी है। इसको कुछ कुछ विशेष पद्धति से बनाया जाता है। তুমি পারো? हाँ, ये मुझे आता है। ভালো এটা খেতে। গল্প করছিল চন্দন, হঠাৎ করে মাথার মধ্যেটা ঝিমঝিম করে ওঠে। आपका तबीयत खराब है क्या बाबू? না না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, গাটা কেমন যেন করছে। आप बैठिए, मैं थोड़ा पानी लेकर आती हूँ। বলে মেয়েটি উঠে যায়। চন্দন ওর হাতটা সজোরে টেনে ধরে এবং ঝপাং করে ওকে বুকের ভীষণ কাছে নিয়ে আসে। আচমকাই মেয়েটির মধ্যে চন্দন সঙ্গীতার মুখটাকে খুঁজে পায় আর বিড়বিড় করে বলতে থাকে, তোমারই কমতি ছিল। ইস, তোমাকে যে কেন নিয়ে আসলাম না জানো, তোমার কাছ থেকে আমাকে কে যেন ছিনিয়ে নিচ্ছে। আমি তার হয়ে যাচ্ছি, তবে সেইটা যাতে না হয় সেই কারণেই তুমি আমার কাছে এসে ধরা দিলে। বাবু বাবু छोड़िए मुझे, ये आप क्या कर रहे हैं? छोड़िए বলে মেয়েটি। কিন্তু সেই কথাটাই চন্দন শুনতে পায়। এতই যখন কাছে চলে এসেছি তখন ছাড়ছো কেন? হ্যাঁ, আমি না তোমার বিয়ে করা বউ, আমাকে একটু ভালোবাসবে না? চন্দন পাগলের মতো হয়ে ওঠে এবং ঝাঁপিয়ে পড়ে ওই কোমল শরীরটার ওপরে। হেলো পাথারি পোশাকগুলোকে ছিটকে দিয়ে সে তার হাত রাখে মেয়েটির বক্ষবৃন্তে। মেয়েটি কিন্তু তখন বিছানায় শুয়ে কাঁপছে, ভয় পাচ্ছে, কান্না করছে, কিন্তু চন্দনের পুরুষালী শক্তির কাছে হার মানতে বাধ্য হচ্ছে মেয়েটি। প্রতিনিয়ত বারবার চন্দনের ভালোবাসায় মেয়েটির শরীরটা কম্পমানের সঙ্গে সঙ্গে প্রবল ভীতির সঙ্গে জড়িয়ে ধরছে চন্দনকে, আর কানের কাছে মুখ নিয়ে বলছে, আপ মুঝে ছোড়েনগে তো নাহি? এদিকে চন্দন শুনতে পাচ্ছে, আরো বেশি ভালোবাসো, আমাকে ছেড়ো না প্লিজ। পরের দিন সকালবেলা চন্দনের ঘুমটা যখন ভাঙলো তখন হই হই কাণ্ড। কুঠিটার সামনে রীতিমতো লোকজন জড়ো হয়ে গিয়েছে। চন্দন উঠে বসে বুঝতে পারল ওর শরীরে একটা পোশাকের আবরণ নেই। গায়ের ওপরে পাতলা একটা চাদর জড়ানো, আর ওর ঠিক পাশেই একেবারে অর্থনগ্ন অবস্থায় বসে
কান্না করছে সুন্দরী মেয়েটা। মাথার চুলগুলো ছাড়া, ঠোঁটের কোণটা কেমন যেন কেটে গিয়ে লাল হয়ে গিয়েছে, সারা শরীরে বোধহয় ক্ষতের দাগ। কেঁপে উঠে চন্দন বলে, হে কি, আমি আমি এসব। হঠাৎ করে বাড়ির বাইরে থেকে শোনা যায়, বাইরে বের করুন পর্যটক। হ্যাঁ, তাই তো বলি, এখানে এসব পর্যটন শিল্প না করলেই না চলে। আমাদের গ্রামের মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করা। এই শঙ্করিয়া, বুলা বুলা উसे। শঙ্করিয়া ডাকে চন্দনকে, বাবু বাহার নিকাল আইয়ে বাবু। চন্দন কোনো রকমের পোশাক আশাক পরে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বলে, কি হয়েছে? क्या नहीं हुआ ये बोलिए, आपने ये क्या किया? यहाँ आकर सुंदर लड़की को पाकर आपने उसका इज्जत का धजिया उड़ा दिया। চন্দন চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে। গত রাতের কথা তার কিছুই মনে নেই, কিন্তু সকালে উঠে পরিস্থিতি পর্যালোচনা করে সে বুঝতে পারছে, হ্যাঁ, তাহার মাধ্যমে মারাত্মক একটা ভুল হয়েছে। লোকজনের মাঝখানে বসে কান্নাকাটি করছে মেয়েটির বাবা। বলছে, फुलटूसी का इज्जत का धजिया उड़ा गया, अब इस लड़की को लेकर मैं क्या करूं? সঙ্গে সঙ্গে এইখানকার মেম্বার তিনি বলে উঠলেন, কি আর করবে, এই এই পাহাড়ি মেয়েটির সঙ্গে এই লোকটির বিয়ে দিতে হবে। এইটাই আমাদের এই বৌদ্ধ গ্রামের রীতি। এখানকার পাহাড়ি মন্দিরে নিয়ে গিয়ে ওকে বিয়ে করাতে হবে, না হলে কিন্তু ফুলটুসিকে বলিয়ে দিতে হবে দেবীর কাছে। ওর সম্ভ্রম হানি হয়েছে, ওর ইজ্জত নষ্ট হয়েছে। এইখানকার মানুষরা এই মেম্বারের কথায় ওঠে আর বসে, মানতেই হবে এনার কথা। চন্দন খানিকক্ষণ আমতা আমতা করে, বলে, আপনারা ভুল করছেন। দেখুন, আমি বিবাহিত, শহরে আমার বউ রয়েছে, তাছাড়া আমার বাবা মা কেউ মানবে না। শেষ পর্যন্ত কান্নায় ভাসিয়ে দেয় ফুলটুসি। বলে, मैंने कल रात को आपको बार बार बोला था, आप मुझे छोड़ेंगे तो नहीं। মেয়েটি উঠে যায় এবং দৌড়তে শুরু করে রাস্তার মাঝখান দিয়ে। তার পেছনে লোকজন ছুটে বেড়াচ্ছে, সে আত্মহত্যা করতে ছুটেছে। চন্দন আর ইতিউতি ভাবতে পারে না। সে বলে, দাঁড়াও, আমি বিয়ে করতে রাজি আছি। সেই দিনই পাহাড়ি লোকের উপস্থিতিতে ফুলটুসি আর চন্দনের বিবাহটা সুসম্পন্ন হয়। কিন্তু বিয়ের পরেই বাধে যত গন্ডগোল। ওনাকে জামাই হিসাবে মেনে নিয়েছে ফুলটুসির বাবা। মা নেই মেয়েটার। বিয়ের পরে খুব সুন্দর লাগছে তাকে, রূপ যেন আরো 10 গুণ ফুলে ফেপে উঠেছে। কিন্তু বিয়ের পরে তো প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হয়। চন্দন নিয়ে যাবে কি করে ফুলটুসিকে? তার তো অলরেডি রেজিস্ট্রি করা একটা বউ রয়েছে। সঙ্গীতা জানতে পারলে হয়তো হার্ট ফেল করবে বিষয়টা, আর মা জানতে পারলে তো আঁশবটি দিয়ে কুটি কুটি করে কাটবে চন্দনকে। দেখুন, আপনাদের রীতি অনুযায়ী ওকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, এটা আপনাদের রিচুয়াল, তাই। কিন্তু ওকে আমি এই মুহূর্তে শহরে নিয়ে যেতে পারবো না। আমি এখন শহরে যাব, ওর জন্য আলাদা একটা ঘর ঠিক করব। তারপর আগেই বলেছিলাম আমার বউ রয়েছে, সুতরাং ওকে নিয়ে গেলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ফুলটুসির চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ওর বাবা সেটাই মেনে নেয়, বলে, हाँ ठीक है बेटा, तुम जो बोलोगे वही हम करेंगे, लेकिन कुछ महीने बाद तुम आकर मेरी बिटिया को ले जाना, हाँ ठीक है। চন্দন মনে মনে ভাবে, ঘাট থেকে ভূত তো নামলো, এবার বাঁচোয়া। সেই দিনে চন্দন পালিয়ে আসে ওই গ্রাম থেকে। সোমনাথ ফোন করেছিল, তাকে পুরো ব্যাপারটা খুলে জানায় চন্দন, আর এটাও বলে দেয়, প্লিজ সঙ্গীতার কানে কিন্তু খবরদার দিবি না। ও যদি জানতে পারে ওর সঙ্গে আমি এত বড় বিশ্বাসঘাতকতা করেছি, ও নির্ঘাত সুইসাইড করবে। সোমনাথ বলে, ঠিক আছে দোস্ত, একেবারে যা বললি এই পেটের মধ্যে নিলাম গিলে, এটা আর বাইরে বেরোবে না। পেট ফুলে যদি কেউ খুঁজে বার করে তখন বেরোতে পারে। চন্দন ফিরে আসে। ফিরতে ফিরতে তার অনেকটা রাত হয়। বাড়ি ফেরার পরই বাবা বললেন, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, বউকে রেখে গিয়েছিলাম বিজনেস ট্যুরে। তাই নাকি? একেবারে সরাসরি ভুটান? তুমি কি করে জানলে? বাবা, তুমি চলো পাতায় পাতায়, আমি চলি পাতার কোষে কোষে। কি করেছো না করেছো খুঁটিনাটি সব খবর আমি জানি। চন্দনের বুকটা কেঁপে ওঠে। ওইখানে গিয়ে বেশ ভালোই তো বন্ধুত্ব জমিয়ে নিয়েছো।
আবার চন্দনের বুকটা কেঁপে ওঠে। কার কথা বলছো? আর ওখানকার হোটেলের ম্যানেজারের সাথে। উনি তোমার বাবার বন্ধু লোক, ওনার সাথেই কথা হচ্ছিল। সেই সময় হঠাৎ করে আমি তোমার গলা পাই। জিজ্ঞাসা করার পরই উনি বললেন, হ্যাঁ, চন্দন বিশ্বাস নামে একজন আজকে স্টে করেছে। আমার তো সবকিছু দুধকে দুধ পানিকা পানি হয়ে গেল। বললাম তোমাকে ভালো করে দেখে শুনে রাখতে। চন্দন হাঁপ ছেড়ে বাঁচে, বলে, হয়তো ভাবলাম কি নাকি। রাত্রে সঙ্গীতার কাছে এসে চন্দন বলে, তোমাকে ছাড়া একদম ভালো লাগছিল না। এই দুটো দিন আমার কাছে যেন বিষাক্ত হয়ে উঠেছিল। সঙ্গীতা বলে, আমারও। ভালোই হয়তো চলে এসেছো। তা বলছি, বাবার কথা কিছু ভেবে দেখলে? আরে দূর, দ্বিতীয় বিবাহ করা যায় নাকি? জীবনে একবারই মানুষ বিয়ে করে, বারবার না। মনে মনে চন্দন বলে, বারবার আবার করে না। আমি তো দিল্লি লাড্ডু একবার খেয়েছি, আবার ডবল খেয়ে বসে আছি। মাসখানেকের মধ্যে কোনো রকম গন্ডগোল হয়নি। গন্ডগোলটা হলো ঠিক মাস দেড়েকের নাগাদ। একটা বেনামিতে ইমেল এসেছে চন্দনের বাবার কাছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে চন্দনের সন্তানের মা হতে চলেছে একটি পাহাড়ি মেয়ে। আর এই ইমেলটাও যেন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা পাঁচকান হয়ে যেতেই চন্দনের বাবার মাথায় বাজ, কারণ মিডিয়াকে উনি মারাত্মক ভয় পান। ওনার নিজের একটা মান সম্মান রয়েছে, সেইটা যদি মিডিয়া জানতে পারে তাহলে ওনার বিজনেসের সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। বাড়িতে পা রাখার সাথে সাথেই অশান্তির সূচনা শুরু হয়। মাত্র মাস দেড়েকের মধ্যেই বাবা বললেন, কি কুকীর্তি করে রেখে এসেছো? হ্যাঁ, কি সব ইমেল আসছে আমার? চলো আমার সঙ্গে তুমি। কোথায় বাবা? যেখানে কুকীর্তি করে রেখে এসেছো সেইখানে। আমার বৌমাকে আমি বাড়িতে নিয়ে আসবো। তোমার বৌমা? তা নয় তো কি, রীতিমতো সেখানে। ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। চন্দন বলে, বাবা, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমি সঙ্গীতাকে ভালোবাসি, ওকে আমি ত্যাগ করতে পারবো না। সঙ্গীতাকে যখন এতই ভালোবাসো, তখন আর একটা মেয়েকে স্পর্শ করার আগে, তার তার শরীর নিয়ে খেলা করার আগে এতটুকু কথা মাথায় এলো না? বাবা, তুমি বিশ্বাস করো, আমাকে যেন একটা কি খাওয়ানো হয়েছিল। আমি নেশার ঘরে, বাহ, নেশার ঘরে বউ চিনতে ভুল করলে বাবা। কই, মা বোনকে চিনতে তো ভুল করো না। নেশার ঘরে বউকে পেটাতে পারো, কই মা বোনকে তো পেটাও না, মেয়েকেও পেটাও না। তখন তো ঠিক জ্ঞান টনক থাকে। চন্দন চুপ হয়ে যায় বাবার কথা শুনে। সঙ্গীতা আর মা দাঁড়িয়েই ছিল পাশে। সঙ্গীতার চোখে জল টলমলো। সোমনাথ এসেছে, খবরটা রটে গিয়েছে, রীতিমতো মিডিয়া শো করছে বিষয়টা নিয়ে। অনেকে তো পৌঁছেও গেছে ভুটান। ওই মেয়েটিকেও নাকি খবরে দেখানো হচ্ছে সে ক্রন্দনরত অবস্থায়। তার বাবা নাকি আত্মহত্যা করেছে লজ্জায় মুখ না দেখাতে পেরে। আর এই চিঠিটা, মানে ইমেলটা, হোটেল কর্তৃপক্ষের মালিক পাঠিয়েছে অরূপ বিশ্বাসকে। চন্দন আর আটকে রাখতে পারল না বিয়েটা। শেষ পর্যন্ত ফুলটুসিকে নিয়েই আসতে হলো। এবং এখানে আনার পরে অরূপ বিশ্বাস সকলের সামনে ঘোষণা করলেন, আমার উত্তরাধিকারী আসছে। এই মেয়েটির গর্ভে আমার ছেলের পুত্র সন্তান বড় হচ্ছে। তাই আজ থেকে এ আমার পুত্রবধূ। বাবা, আর সঙ্গীতা? যেই মেয়ের গর্ভে ফুল হয় না, বীজ হয় না, তার কোনো মূল্য নেই। তুমি ওকে ডিভোর্স দাও। হয়তো সঙ্গীতাও তোমার ভালোই চায়। সকলের সামনে সঙ্গীতাকে অপমান করলেন তিনি। চন্দন বাক্য ব্যয় করতে পারে না। লজ্জায় তার নিজেরই মাথা নত হয়ে থাকার জোগাড়। সঙ্গীতা কাঁদতে কাঁদতে বলে, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, তোমরা সুখে সংসার করো, এটাই আমি চাই। আর ভাই, তুমি বড্ড সুন্দরী গো। আমার আগে যদি তোমাকে দেখতো চন্দন, তাহলে তোমাকেই বোধহয়। সঙ্গীতা, আমার কথাটা শোনো। যেই সম্পর্কের মাঝখানে বিশ্বাস নেই, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী না হওয়াই ভালো। 6 মাসের মধ্যে লিগালি ডিভোর্সটা হয়ে যায়। তার কয়েক মাস পর সন্তান প্রসব হওয়ার বেশ কয়েকদিন আগে সঙ্গীতা সব সম্পর্কের লেটা চুকিয়ে দিয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে দেশ বদল করে। হ্যাঁ,
যতটুকু ছিল এবং ডিভোর্সের সময় যতটুকু টাকা অরূপ বিশ্বাস দিয়েছিল ছেলের হয়ে, মানে খোরপোশের দাবিতে, যদিও খোরপোশের দাবি করেনি সঙ্গীতা, তবুও মিডিয়ার কাছে মুখ দেখাতে পারবে না বলে এইটুকু ত্যাগ করা। বছর 5 পরের ঘটনা। সঙ্গীতা এখন সুন্দর এসরাজ বাজাতে পারে, আর এই বাদ্যযন্ত্রই এখন ওর পেট চালানোর সঙ্গী। অনলাইনে সে ক্লাস করে। বাবা আর মা এইখানে ওর সাথে বেশ ভালোই আছে। বাবাও টুকটাক ইলেকট্রিকের কাজকর্ম করে, আর মাও সেলাইয়ের কাজ। বিদেশের মাটিতে কাঁথা স্টিচের খুব মূল্য। একদিন হঠাৎ করে সঙ্গীতার বাড়ি এক আগন্তুকের প্রবেশ ঘটে। ছেলেটি জিজ্ঞেস করে, যদি কিছু মনে না করেন, অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা আপনার বাড়িতে পেন গেস্ট হিসেবে থাকা যাবে? সঙ্গীতা যেখানে রয়েছে সেটা নেপাল। আপনি? হ্যাঁ, কলকাতা থেকে আসছি। আসলে এত রাতে কোনো হোটেল খোলা পাইনি, আর অনলাইনে বুক করেও আসা সম্ভব হয়নি। হঠাৎ করে হাওয়া বদল করতে এসেছি। আপনার বাড়ির পাশ থেকে গানের শব্দ আসছিল, সেই কারণেই। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান। সঙ্গীতা বাড়ির ভেতরে ঢুকে বাবা মার পরামর্শ নেয়। বেশ কিছুদিন হয়েছে এই বাড়িটা সঙ্গীতা কিনেছে। এক গরিব ভিখারিনীর বাসা ছিল এই বাড়ি। ছোট্ট একটা রান্নাঘর আর 2টো রুম, পায়খানা বাথরুম অ্যাটাচ। বেঁচে থাকার জন্যে মাথার উপরে ছাদটুকুই যথেষ্ট। আহামরি আশা সঙ্গীতা কোনোদিনই করেনি, আর করবেও না। চন্দনের ভালোবাসা, চন্দনের অস্তিত্বকে সে কলকাতা শহরে মিটিয়ে দিয়ে এসেছে। আর দরকার নেই সেই সবের। যদিও শ্বশুরের দেওয়া অর্থেই সে ওই দেশ ছেড়ে এইখানে ফিরে আসতে পেরেছে এবং বেঁচে আছে। ওটুকুই হয়তো ওর বিবাহিত জীবনের বলিদান মাত্র। এমনি এমনি তো মানুষ সব কিছু পায় না, বিনিময়ে পায়। মনে মনে এটাই নিজেকে সান্ত্বনা দেয় সঙ্গীতা। বাবা, একজন পর্যটক এসেছেন, বলছেন 1 রাতের জন্যে বাড়িতে থাকবেন। হোটেলের ঘর পাচ্ছেন না? তুই যেটা ভালো বুঝিস কর মা। একেই আমার নিবাস নয় এখানে, খুব একটা চেনা জানা এখানকার লোক নয়। তোকেই যতটুকু চেনে। ঠিক আছে বাবা, তাহলে কি আমি আসতে বলবো? হ্যাঁ, তবে দেখে শুনে নিস মা। এখন কিন্তু কাউকে বিশ্বাস করাটা ভীষণ কঠিন। ঠিক আছে, আমি দেখে শুনেই নিচ্ছি বাবা। আসুন, আপনি ভেতরে আসুন। অতিকায় লম্বা সুপুরুষ একটি যুবক, বয়সে সঙ্গীতা সমতুল্যই হবে। সঙ্গীতার পরনে ঘিয়ে রঙের শাড়ি, হাতে শাখা পলা বা সিঁদুরের অস্তিত্ব কিছুই তার শরীরে নেই। মাথার চুলগুলো কোমর পর্যন্ত তবে ছেড়ে রাখা, আর কাঁধের পাশে একটা কালো রঙের চাদর ছড়িয়ে সে গান করছিল এসরাজ বাজিয়ে। আপনি কিন্তু অনবদ্য বাদ্যযন্ত্র বাজান। তাছাড়া আপনার অনলাইনের ক্লাস আমি দেখেছি। তাই? অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠ খুব সুন্দর। মানুষ জীবনে ধাক্কা না খেলে কোনো কিছু শেখে না তো। আমিও আঘাতে শিখেছি। তাছাড়া ছোটবেলা থেকেই মায়ের বড্ড শখ ছিল আমি গান বাজনা করব। শেখা হয়ে ওঠেনি। তাই তাই সে আঘাতটা কি জানতে পারি? সঙ্গীতা মুখের দিকে তাকায় সেই ব্যক্তির। বলে, ও সরি, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি অরুণাভ সান্যাল, কলকাতায় অনেক বড় ব্যবসাদার। অত কিছুকে আমি জানতে চেয়েছি? আপনি 1 রাতের অতিথি, থাকবেন, চলে যাবেন, আর খাওয়া দাওয়াটা করবেন, ওই পর্যন্তই। এর বেশি আমার জানার দরকার নেই। অরুণাভ বুঝতে পারে ঘা খাওয়া মেয়ে সহজে টলবে না। কোথায় গেলেন ও মশাই? আরে খেতে আসুন, ডাক দেয় সঙ্গীতা। সঙ্গীতা যেই ঘরে ঘুমোয় সেই ঘরটাতেই থাকার ব্যবস্থা করে দিয়েছে। 1 রাতের তো ব্যাপার, ওই বারান্দাতেই শুয়ে কাটিয়ে দেওয়া যাবে এসরাজটাকে বুকে নিয়ে। আরে বাবা, এত অল্প সময় এত কিছু আয়োজন? আরে না না, আজ আমার জন্মদিন, তাই মা একটু পায়েস রান্না করেছিল, আর 2টো রুটি আর সামান্য একটু পনিরের তরকারি, এর বেশি কিন্তু। আরে ঠিক আছে, খিদে পেটে এটাই অমৃত। অরুণাভ সবে রুটির টুকরোটা ছিঁড়ে সুন্দর তরকারির মধ্যে মাখিয়ে মুখে দেবে, এমন সময় সঙ্গীতা থমকে দাঁড়িয়ে পড়ে। এ কি, দাঁড়িয়ে পড়লেন? আপনার ডান হাতের এই আংটিটা? এই আংটিটা আমার ফিয়ন্সে আমাকে দিয়েছে। ফিয়ন্সে? কেন বলুন তো? না, আংটিটার মধ্যে
সি আর এস এর ক্যাটাগরিতে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, তাই। হো, হ্যাঁ, এটা যে আমাকে দিয়েছে তার তার প্রাক্তন হাজবেন্ড তাকে দিয়েছিল। আপনি আপনি কার কথা বলছেন বলুন তো? আপনি কলকাতার বিজনেসম্যান অরূপ বিশ্বাসের ছেলে চন্দনকে চেনেন? আকাশ থেকে পড়ে সঙ্গীতা। হ্যাঁ, কেন? চন্দনের বিবাহিত স্ত্রী ফুলটুসি, সে তো একটা বিয়ের পর একটা কন্যা সন্তানের জন্ম দেয়, আর তারপরই বাড়িতে অশান্তির দরুন বিরাট ঝুট ঝামেলা সব কিছু। তাই ওই কন্যা সন্তানটাকে নাকি অরূপ বিশ্বাস কিছুতেই মানতে পারেনি। তা অ্যাট লাস্ট শেষ পর্যন্ত ফুলটুসির সঙ্গে চন্দনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। চন্দন নাকি এখন রাঁচিতে আছে। মানে বুঝতেই পারছেন, ওর বাবা ওর জীবনটা শেষ করে দিয়েছে। ফুলটুসিকে আমি আগাগোড়াই চিনতাম। একবার ওই ভুটানে ঘুরতে গিয়ে ওই ভেদো গ্রামে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেই থেকে পছন্দ করতাম। সেই ফুলটুসি কি করেছে কলকাতার মাটি অবধি গিয়ে গড়ালো বুঝতে পারিনি। পরে ডিভোর্স হওয়ার পর ওর সঙ্গে যখন আমার সেই একা ওই ভুটানেই দেখা হলো, তখন ওর পুরো ফ্যামিলির কথাটা শুনে আমার খুব দুঃখ হলো। ছোট একটা মেয়ে হয়েছে, জানেন কি সুন্দর দেখতে। এখন ওই মেয়েটাকে নিয়ে একা থাকে মেয়েটা, বাবাটাও আত্মহত্যা করেছে। তাই ওকে আমি প্রতিশ্রুতি দিয়েছি বিয়ে করব বলে, আর তাতেই খুশি হয়ে ওর হাতের আংটিটা খুলে আমাকে পরিয়ে দিয়েছে। সঙ্গীতা তখনও দাঁড়িয়ে, মনে পড়ে সেই মুহূর্তের কথা। এই আংটিটা চন্দন সঙ্গীতাকে ফুলসজ্জার দিন উপহার দিয়েছিল। বাড়ি ছেড়ে বেরোনোর আগে সঙ্গীতা ফুলটুসির আঙুলে আংটিটা পরিয়ে বলেছিল, এই আংটিতে আমার আর কোনো অধিকার নেই ভাই, এটা ফুলসজ্জার আংটি, ভালোবাসার চিহ্নের আংটি। তা তুমি তো এখন আমার ভালোবাসার মানুষের বুকে আশ্রয় পেয়ে গিয়েছ, আর তাকে ত্যাগ করে আমিও খুশি। তাই আজ থেকে এই আংটিটা তোমার আঙুলেই পরো। সঙ্গীতা ভাবে, হায় রে ফুলসজ্জার আংটি, তুই কতবার হাত বদল হলি। যে হাত তোকে আমার আঙুলে পরালো, সেই হাতই শেষ পর্যন্ত বলি হয়ে গেল একটা পিতৃত্বের অস্তিত্বের কারণে। আপনি কি চেনেন নাকি ম্যাডাম? না, চিনি না। আসলে কিছু 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 সময় আছে যেগুলোকে মানুষের মনে রাখতে নেই, বুঝলেন। আপনি খান, আমি বরং একটু এসরাজটা নিয়ে বসি। এখন তো গানই আমার জগৎ, গানই আমার সব। সঙ্গীতা এসরাজে সুর তোলে আবার নতুন করে জীবনটাকে শুরু করার, আর মনে মনে বাসনা রাখে একবার হলেও চন্দনকে দেখার। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।